বেনারস বলতেই যেটা বুঝি একটা প্রাচীন ঐতিহাসিক শহর, সাথে গঙ্গার ঘাট আর কাশী বিশ্বনাথ ধাম। কিন্তু তার বাইরেও বেনারসে দেখার অনেক কিছু আছে। তার মধ্যেই কিছু হলো দুর্গাকুণ্ড, সংকটমোচন মন্দির, রামনগর ফোর্ট, নমক ঘাট, চুকান্ডি স্তূপ, সারনাথ, জায়ন্ট বুদ্ধা থাই টেম্পল, এরকম অজস্র কিছু। আমরা কিভাবে ঘুরেছি, ঠিক কতটা খরচ হয়েছে, কতটা টাইম লেগেছে, সেটাই দেখাবো আপনাদের এই ভিডিওতে। তো আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট চলুন দেখে নিই বেনারসের ডে 3 আমাদের কেমন কাটলো। বেঙ্গলি বেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বেনারসে আজকে আমাদের থার্ড ডে, মানে শেষ দিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। সকাল 9টা বাজে, এখন যাচ্ছি সেই চেনা পথটা দিয়ে, প্রতিদিন যে পথটা দিয়ে গেছিলাম। দেখেই চিনতে পারছেন আশপাশটা। আচ্ছা, যাওয়ার সময় একটা জিনিস আগে দেখিয়ে দিই, এটা খিচুড়ি বাবা কা মন্দির। তো এই খিচুড়ি বাবা কা মন্দিরে রোজ এরকম বিশাল বিশাল ডেকচি করে খিচুড়ি হয়, আর এরকম অনেক লোককে সকালবেলা খাওয়ানো হয়। দেখুন সবাই লাইন দিয়ে বসে রয়েছে, এখানে গরম গরম খিচুড়ি রেডি হচ্ছে। যে কদিন ছিলাম প্রত্যেক দিনই দেখেছি এখানে এরকমই লাইন পড়তে। আচ্ছা, এর ঠিক পাশেই চলতে চলতে যেটা দেখার, এই যে সাধুটি বসে এখানে সারা গায়ে ভস্য মেখে বেনারসের অলিতে গলিতে হাঁটবো আর এরকম সাধু সন্ত দেখতে পাবো না, তাতে হয় না। আমাদের সামনেই এই জায়গাটাতে দেখাই, শ্রী দুর্গা পুজো উৎসব সমিতি আছে এখানে। এইটা দিয়েও কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির যাওয়া যায়, কিন্তু আমি বলবো 2 নম্বর গেটটাই সব থেকে ভালো, কারণ এখান দিয়ে উঠেও সেই ওই একই জায়গায় উঠতে হবে, বরং ভিড়টা এখানে প্রচুর বেশি থাকে। তো কথা বলতে বলতে আমরা এগিয়ে চলেছি। আমাদের অটো কিন্তু রিজার্ভ করাই আছে। অটো নিয়েছিল আমাদের 1200 টাকায়। 1200 টাকায় আমরা দেখবো আজকে সারা দিন ধরে ঘুরবো। তো কিভাবে কি ঘুরবো সেটা বলছি। এখন আমরা চলে এসেছি গদলিয়া চকে। এখান থেকে অটো ছাড়ে, কোনো সময় আবার গির্জাঘর ক্রসিং থেকেও ছাড়ে। তো আমাদের অটোটা ছেড়েছিল গির্জাঘর ক্রসিং থেকে, মানে রিজার্ভ করার পর ওরাই বলে দেবে যে আপনাকে কোথায় দাঁড়াতে হবে, গদলিয়া চক নাকি গির্জাঘর ক্রসিং। তো আমরা এখন গির্জাঘর ক্রসিংয়ে এসেছি, আমাদের অটোটা এখান থেকেই যাবে। ওইখানে যেখানে অনেকগুলো লোকের ভিড় দেখা যাচ্ছিল, ওইখান থেকে অটোটা ছাড়ছিল। আচ্ছা, এখানে নতুন একটা কনস্ট্রাকশন হচ্ছে, এটা নিয়ে একটু বলে রাখি। এখানে রোপওয়ে চালু হবে খুব অল্প দিনের মধ্যেই, তো তারই ব্যবস্থা চলছে। তো আমরা এখন যাচ্ছি। ফার্স্ট ভিজিট প্লেস হচ্ছে আমাদের দুর্গাকুণ্ড। তো দুর্গাকুণ্ডে যাওয়ার আগে জাস্ট একটা মন্দির পরে, ভীষণ সুন্দর। ও হ্যাঁ, আসার পথে তো দেখলেনই পথটাতে কীরকম জল ছিল। আগের দিন যে বৃষ্টি হয়েছে তার নমুনা মোটামুটি মেন রোডে অল্প অল্প দেখা যাচ্ছে। তো আমরা ঢুকে পড়েছি মন্দির চত্বরে। এই মন্দিরটি হলো মণি মন্দির। এখানে 108টি শিবলিঙ্গ আছে। দুর্গাকুণ্ডে যাওয়ার জাস্ট আগেই এই মন্দিরটা পড়বে পথে। মন্দিরে ঢুকেই কিন্তু একটা গ্রাম্য পরিবেশ ফিল হচ্ছে। মন্দিরে ঢোকার আগেই ওই যে হলুদ ত্রিপল টানানো আছে ডান দিকে, ওখানেই জুতোগুলো রাখতে হবে। তো আমরা জুতোটা বাইরে খুলে, মানে ওই কাউন্টারে রেখে এখন মন্দিরের ভেতর ঢুকছি। মন্দিরে ঢোকার মুখেই এরকম একটা বড় নন্দী মহারাজ। তো মন্দিরের গেটটা দেখুন কি সুন্দর, আর ভেতরের পরিবেশ তো আলাদাই, বলে বোঝানো যাবে না। আমি আর বেশি কথা বলবো না, আপনাদের একটু চারপাশটা ঘুরিয়ে দেখাই। মন্দির দিয়ে ঢুকেই এরকম বিশাল বড় একটা শিবলিঙ্গ, এখানে দেখছি সকাল সকাল লোকজন জল ঢালছে। আর ভেতরে ঢুকে দুপাশটা দেখে তো আমরা জাস্ট চমকে গেছি, কারণ দুপাশে প্রায় 100 শিবলিঙ্গ। আপনাদের একটু দেখাই আমি। প্রত্যেকটা শিবলিঙ্গের মাথায় এরকম গাঁদা ফুলের মালা পরানো রয়েছে। এইখানটা যত শিবলিঙ্গ দেখা যাচ্ছে, আমার এই বাদিকটা ডান দিকেও ঠিক অতগুলোই শিবলিঙ্গ রয়েছে, আর মাঝখানে মেন মন্দির। আমরা মন্দিরের সামনেটা একটু যাব। এই মন্দিরটাতে শুধুমাত্র শিবের পুজো হচ্ছে না, দেখলাম আশেপাশে অনেক দেবদেবীর মূর্তি আছে। তার মধ্যে হনুমানজির মূর্তি দেখতেই পাচ্ছি আমরা, শিব দুর্গা আছে, মায়ের অন্যান্য রূপ রয়েছে, এবং প্রত্যেকটা দেওয়ালেই কিন্তু অনেক মন্ত্র লেখা। আর উপরেও, দেওয়ালের উপরে অনেক দেবদেবীদের যে পুরাণের ঘটনা সেগুলোও আছে। তো বেরোনোর আগে আমিও একটু শিবের মাথায় জল ঢেলে নিলাম। উপরের গম্বুজটা দেখুন, পুরো ফল সিলিংয়ের মতো। অত বড় ঝাড়বাতি কিন্তু নয়, ঝাড়বাতিটা ভীষণ ছোট, কিন্তু
কিন্তু দেখে মনে হচ্ছে না বিশাল বড় একটা ঝাড়বাতি। তো আমাদের ওখানে পুজো দেওয়া শেষ, আমরা এখন বেরিয়ে পড়েছি দুর্গাকুণ্ডের উদ্দেশ্যে। ওই যে দূরে লাল মন্দিরটা দেখা যায়, এটাই দুর্গা মাতা মন্দির, যেটা দুর্গাকুণ্ড বলে, কেন পাশে ওই দিঘিটা আছে সেই জন্য। এই দুর্গা মাতা মন্দিরটা অনেকে আবার মাঙ্কি টেম্পেলও বলে থাকেন। অনেকেই ভাবেন যে দুর্গাকুণ্ড আর দুর্গা মাতা মন্দির দুটোই আলাদা, একদমই না। দুর্গাকুণ্ডটাই দুর্গা মাতা মন্দির, পাশে দিঘিটার জন্য এরকম নাম। তো এটা মন্দিরের সামনেটায় দেখছিলাম যথেষ্টই ভিড় আছে। অটো কিন্তু একটু এগিয়ে দাঁড়াবে সামনে, জাস্ট সামান্য একটু এগিয়ে। আর মন্দিরের সামনেটায় দেখছিলাম আমি প্রচুর ফুলের দোকান, পুজোর সামগ্রী সব বিক্রি হচ্ছে। আপনারা চাইলে বাইরে থেকে বা ভেতর থেকে কিনে নিয়ে মাকে পুজো দিতে পারেন। মন্দিরের ভেতরে ঢোকার পর আরেকটা গেট আছে, ওই যে ওপরে লেখা আছে আদিশক্তি মন্দির। তো এই গেটের দুপাশে দুটো মায়ের মূর্তি। তো এর ভেতরে আর ভিডিও করা অ্যালাউ ছিল না বলে আমরা আর ভিডিও করিনি। তো ওই মন্দির থেকে বেরিয়ে এসে আমাদের পরের যে মন্দিরটা, সত্যনারায়ণ তুলসী মানস মন্দির, মন্দিরের সামনেটা এখন আছি আমরা। এবার ভেতরে ঢুকছি। মন্দিরে ঢোকার মুখ থেকে একদম ভেতর অবধি দুপাশে দেখুন এরকম গ্রিন ম্যাট বিছিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই মন্দির চত্বরে দর্শনার্থীরা স্লিপ না খায়। বড় বড় করে সামনে লেখাই আছে শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। মন্দিরটা বাইরেটা দেখে মনে হচ্ছে পুরো মার্বেল দিয়ে তৈরি। কাছে যেতে বুঝলাম হ্যাঁ, এটা মার্বেলেরই মন্দির। এই মন্দিরটার বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে পুরো রামায়ণটা সুন্দর করে তুলে ধরা হয়েছে। আপনারা ভাবছেন কোথায় তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে এই মন্দিরের দেওয়ালে। মাঝখানে এরকম রাম, সীতা, লক্ষ্মণের মূর্তি রাখা, সেখানে পুজো হচ্ছে। আর দুপাশে রামায়ণের যতগুলো কাণ্ড আছে সব কাণ্ড রামায়ণের এইখানে দেওয়া রয়েছে। সবটাই সংস্কৃত আর হিন্দিতে আছে কিছু, শুধু লেখা না, সাথে ছবিও দেওয়া আছে যাতে পড়ে লোকে বুঝতে পারে বা ছবি দেখে বুঝতে পারে। ভারী অভিনব না একটা? এইরকম ব্যাপার কিন্তু আমরা আগে কোনো মন্দিরে পাইনি, এখানেই প্রথম যে রামায়ণটা এত সুন্দর করে তুলে ধরা হয়েছে। এবং প্রত্যেকটা দেওয়াল জুড়ে, কোনো দেওয়ালে কিন্তু ওয়েস্ট করা নেই, প্রত্যেকটা দেওয়ালে সমানভাবে লেখা রামায়ণের প্রত্যেকটা ঘটনা। আর মন্দিরের মাঝে বসে আছে দেবদেবী, এটা শিব পার্বতী। আর একদম মিডিলে আছে রাম, লক্ষ্মণ, সীতা। তো মন্দিরের এটা গ্রাউন্ড ফ্লোর, আমরা ফার্স্ট ফ্লোরে যাব এবার, মানে যেটা দোতলায়। সেখানেও একইভাবে রামায়ণের বিভিন্ন কাণ্ডগুলো এইভাবে ছবি দিয়ে লিখে দেখানো হয়েছে। দেওয়ালে এত সুন্দর রামায়ণ লেখা ছাড়াও এখানে কিন্তু আরেকটা চমক আমাদের জন্য অপেক্ষা করছিল। একটু এগোতেই দেখলাম মাঝখানে এরকম রামকৃষ্ণদেবের এক মূর্তি, তারপরে মাঝখানে একটা আলাদা মিউজিয়াম টাইপের আছে, সেখানে 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। ঢোকার পরে আমরা তো দেখে পুরো অবাক। পুরো রামায়ণ থেকে শুরু করে কৃষ্ণের বিভিন্ন লীলা, রামের লীলা, বিভিন্ন দেবদেবীর বিভিন্ন ঘটনা, শিব পার্বতীর বিয়ে, কিচ্ছু বাকি নেই। এরা এত সুন্দর করে লোকজনকে দেখিয়েছে, আপনারা একটু দেখুন। কোনো দেবদেবীর পৌরাণিক ঘটনা এখানে বাকি নেই। মূর্তি দিয়ে যতটা সম্ভব সেটাকে জীবন্ত দেখানোর চেষ্টা হয়েছে এখানে। একটা ঘরের পর আরেকটা ঘরে ঢুকছি আর পুরো কালারফুল, মানে দারুণ দারুণ চমক পুরো। আর এইটা হচ্ছে মীরাবাই হাত নেড়ে গান গাইছে, সেটা কি অপূর্ব সুন্দর করে দেখিয়েছে দেখুন। রামের রাজ্যাভিষেক হচ্ছে, সবাই উপস্থিত, সাথে বানর দলও। কি সুন্দর বানিয়েছে দেখুন রাজপ্রাসাদের সভাটা। চারপাশে বিভিন্ন ছোট ছোট ঘর থাকলেও এই মধ্যিখানটা এরকম করে বানানো হয়েছে। এটা কোনো ঘরের মধ্যে না, এটা আপনারা দেখতে পাচ্ছেন ওই সবগুলো ঘর আমরা ঘুরে দেখা হয়ে গেছে। আর এটা মাঝের জায়গাটা, আর একদম সেন্টারটা কিন্তু ফাঁকা।
এখান থেকে বেরিয়ে পড়েই আমরা এখন পৌঁছে গেছি ত্রিদেব মন্দিরে। প্রত্যেকটা মন্দিরের ডিস্টেন্স বাই অটো ওই 2 থেকে 3 মিনিটই লাগছে। জাস্ট অটোয় বসছি, আবার 3 মিনিট বাদে পৌঁছে যাচ্ছি। তো ঢুকে পড়েছি মন্দিরের ভেতর। বাইরে বড় বড় করে লেখা আছে ত্রিদেব মন্দির। এখানে দেখে মনে হতেই পারে যে প্রত্যেকটা মন্দির একই রকম, কি দেখবো, কিন্তু মোটেই না। প্রত্যেকটা মন্দিরই আলাদা, দেবদেবীও আলাদা, আর একদম ভেতরের অ্যাম্বিয়েন্সও পুরো আলাদা। তবে এই জায়গাটা ঢুকে যেটা আমার ফিল হলো, এটাও পুরো মনে হয় মার্বেল দিয়েই তৈরি, পুরো সাদা, একদম বিশাল একটা রাজপ্রাসাদের ভেতর যেরকম ফিল হয় ওরকম একটা রাজপ্রাসাদের একটা বড় হলের মতো মনে হচ্ছে। ওপরে ঝাড়বাতিগুলো এখন সব বন্ধ আছে, মনে হয় সন্ধেবেলার দিকে জ্বালানো হয়। আর এগুলো জ্বললে যা অসাধারণ অপূর্ব লাগবে সে তো আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, ত্রিদেব মন্দিরের মেন বিশেষত্ব হলো এখানে 3 দেব মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো করা হয়, যেটা আমাদের হিন্দুদের প্রধান ঈশ্বর আর কি, 3টে দেব। তো সেই 3 দেবের পুজো হয় এখানে, সেই নাম অনুযায়ী এখানে এটার নাম ত্রিদেব মন্দির। তো ত্রিদেব মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সংকটমোচন মন্দির। এটা ভীষণ বিখ্যাত বেনারসে। বেনারসে ঘুরতে এলো লোকের হাতে সময় না থাকলেও এই জায়গাটা একবার ঢু মেরে অনেকেই যায়। অনেকে এটা অ্যাকচুয়ালি একটা হনুমানজির মন্দির। হনুমানজি সবাই জানে ভীষণ জাগ্রত। আর এই সংকটমোচন মন্দিরে আমরা গিয়ে প্রচুর ভিড় পেয়েছিলাম। এই যেখানটা ঢুকছি এই ভেতরটা দিয়ে ঢুকেই আবার বাঁদিকে সমস্ত কিছু জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে, কোনো রকম ভিডিও অ্যালাউ না। সংকটমোচন মন্দিরের জাস্ট বাইরেই, যেখানে আমরা একটুখানি 5 মিনিট মতো অপেক্ষা করছিলাম, অটোটা একটু সামনের দিকে রাখা ছিল, কেন ওই মন্দির চত্বরের থেকে একটু দূরে রাখতে হয়। তো আমরা এখানে যখন অপেক্ষা করছিলাম সামনেই দেখলাম একটা মন্দির, আর এরকম পুরনো একটা, বহু পুরনো একটা বাড়ি, যেটা ডাকঘর। কি সুন্দর না ডাকঘরটা, দেখুন সেই প্রাচীন একদম বহু বছরের সমস্ত স্মৃতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ডাকঘর। বাড়ির দেওয়ালের ইটগুলো অবধি বোঝা যাচ্ছে, দেখুন। আর পাশেই পঞ্চরত্ন মন্দির। তো আমরা ওখানে একটু অপেক্ষা করছিলাম অটোর জন্য। তো অটো চলে আসার পর এখন আমরা যাচ্ছি বেনারস হিন্দু ইউনিভার্সিটির দিকে। বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরের চত্বরটা সামান্য সামান্য কিছু ঝলক আমি তুলেছি। তো এইখানে একটা বিখ্যাত মন্দির আছে, কাশী বিশ্বনাথের মন্দির, যেটা বিশ্বনাথ মন্দির মেন মন্দির যেখানে আমরা পুজো দিয়েছি আগের দিন, যেটা ধাম, এটা সেটা নয়। বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতর এটা নতুন করা বিশ্বনাথ মন্দির। তো মন্দিরের ভেতর এখন আমরা ঢুকছি। বাইরেটা এরকম প্রচুর ফুলের মালা, দুধ বিক্রি হচ্ছিল। বাইরে যে ছোট ছোট দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মেনলি গিফট শপ। তার মধ্যে 2-1টা দোকান এখনো বন্ধ রয়েছে। বিভিন্ন রকমের গিফট আইটেম এখানে পাবেন। তার সাথে এখানে আবার দুধ বিক্রি হচ্ছিল, বাবার মাথায় ঢালার জন্য দুধ, ফুলের মালা। তো আমরা এখন ভেতরে ঢুকতে গিয়ে সামনেই যে মূর্তিটা পড়লো মদন মোহন মালবিয়ার মূর্তি, সেটাকে পাস করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি মন্দিরে। আর মন্দিরের গা লাগোয়া বাঁদিকটাই ছিল হচ্ছে জুতো রাখার কাউন্টার। ওখানে কুপন দিয়ে আপনাকে জুতো রেখে ভেতরে ঢুকতে হবে। ভেতরে অবশ্য হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। এই মন্দিরটা দেখে দেখুন সেই কাশী বিশ্বনাথ মন্দিরের মতো, তারই আদলে বানানো। এটা নতুন মন্দির, শ্রী বিশ্বনাথ মন্দির। আগের মন্দিরগুলোর পর এই মন্দিরটা ঢোকার পর যেন ফিল হচ্ছে হালকা বেশ একটু আলো আধারি ব্যাপারও রয়েছে মন্দিরটায়, একটু পুরনো পুরনো ফিলও আসছে, কারণ খুব বেশি আলো বা ঝাড়বাতি এসব কিছু দেখছি না। এখানে আবার ফিলটা একদম অন্যরকম। তো আমরা সোজা এগিয়ে যাচ্ছি, একদম মধ্যিখানে যে দরজা সেটা দিয়ে ঢুকলেই মেন যে শিবলিঙ্গ সেইটা আছে, সেখানেই পুজো দিচ্ছে প্রচুর লোকজন, দেখুন ভিড় করে আছে। তো আমরা মন্দিরের জাস্ট ঢোকার আগেই বাঁদিকে আর ডান দিকে দেখলাম আলাদা আলাদা ভগবান আছে, তো সেই দিকটাই যাচ্ছি। এটা শ্রী পঞ্চমুখ মহাদেব, এখানে ঠাকুরের পুজো হচ্ছে। আবার ওই পাশে আছে দুর্গা মাতার এক রূপ। মুখোমুখি দুটো মন্দির, মেন মন্দিরে ঢোকার জাস্ট আগে। এখানে আবার মায়ের পুজো হচ্ছে, এটা পার্বতীর একটা রূপ।
তো মেন মন্দিরে গিয়ে ভিডিও করতে যাব, তখনই দেখলাম যে সিকিউরিটি মানা করছে। ওই দেখুন পিছনে পুজো চলছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে এসেছি। বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরই কিন্তু পুরো এরিয়াটা, এত সুন্দর এরিয়া বলে বোঝানো যাবে না। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশে শুধুই সবুজ। তো আমরা হিন্দু ইউনিভার্সিটির বাইরে বেরিয়ে আসবো। ন্যাশনাল হাইওয়ে দিয়ে এখন যাচ্ছি রামনগর ফোর্ট। যারা হাতে একটু সময় নিয়ে বেরোবেন বা প্রত্যেকটা মন্দিরে আপনারা আরও একটু 5 মিনিট করে সময় বাঁচাতে পারেন, তাহলে আমি বলবো 10-15 মিনিট হলেও বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরটা কিন্তু ঘুরে দেখতে পারেন। ভারী সুন্দর জায়গা। তো আমরা যাচ্ছি গঙ্গার পাশ দিয়ে NH ধরে রামনগর ফোর্টের দিকে। এখানে পৌঁছে গিয়ে একটা কথা বলে রাখি, রামনগর ফোর্টে ঢোকার আগে অটো কিন্তু মোটামুটি 700 মিটার আগে আপনাকে দাঁড় করিয়ে দেবে, কেন ওখানে ঢুকতে দেয় না। আর এখানে বেনারসে একটা জিনিস আমরা দেখলাম যে প্রত্যেকটা জায়গায় পুলিশ চৌকি আছে, একটা জায়গার অটো আরেকটা জায়গায় মানে পুরো ভেতর অবধি ঢুকতে দেয় না, সেখানে একটু দূরে দাঁড়াতে হয়। তবে রামনগর ফোর্টের ক্ষেত্রে বলবো 700 মিটার আগে, প্রায় অনেকটাই আগে অটো দাঁড় করিয়ে দেবে, আপনাকে বাকি পথটা পায়ে হেঁটে যেতে হবে। হেঁটে যাওয়ার পথে দেখলাম এরকম মা দুর্গার ভাসান চলছে, এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের পথে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে রামনগর ফোর্ট। তো এই রাস্তাটা এতটাই জমজমাট, একটা বাজার এরিয়া। ফোর্টের সামনেই একদম রাখা দুটো কামান, আর পুরো ফোর্টটা টুনি দিয়ে সাজানো, বোধহয় এটা সন্ধেবেলা জ্বালানো হয়। তো ফোর্টে ঢুকতে ঢুকতে আমি ফোর্টের ইতিহাসটা একটু ছোট্ট করে বলে নিই। 1750 সালে এই ফোর্টটা নির্মাণ করেন কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং। এটি তুলসীঘাটের অপোজিটে বর্তমানে বসবাস করেন রাজার উত্তরসূরি। বেলে পাথরের তৈরি এই মোগল স্টাইলের ফোর্টটি এখন দুভাগে বিভক্ত, যেটার একটা সাইডে থাকেন রাজা আনন্দ সিং এবং তার ফ্যামিলি, আর আরেকটা সাইড যেখান থেকে আমরা এখন দেখছি এটা পুরোটাই ট্যুরিস্ট স্পট। আর এই ফোর্টের ভেতর বেদব্যাস মন্দির আর হনুমান টেম্পেলও আছে, যেটা দক্ষিণমুখী হনুমান টেম্পল বলে পরিচিত। তো 1971 সাল থেকেই এই রাজতন্ত্র নষ্ট হয়ে গেলেও রাজারা এখানে কিন্তু এখনো পরিবার নিয়ে থাকেন। তো ফোর্টে ঢুকেই মাঝখানে ছোট্ট বাগানটা চোখে পড়বে, আর এই বাগানটাকে ঘিরে রয়েছে বহু শতাব্দী প্রাচীন দেওয়াল। এই রামনগর ফোর্টে কিন্তু রামলীলার সময়টা প্রচুর বড় করে একটা উৎসব হয় এখনো। আমরা এখনো ফোর্টের বাইরেটাতেই আছি, মানে ফোর্টের দুটো ভাগ রয়েছে। এই যে সামনে লাল পতাকা উঠছে, যে দাঁড়টা দেখা যাচ্ছে, এইখান থেকে আবার ওই সাইডটাতে গেলে হচ্ছে মিউজিয়ামের পার্ট। ওখানে সিকিউরিটি গার্ড আছে, আপনার টিকিট ছাড়া আপনি ঢুকতে পারবেন না। আমরা ফোর্টের বাইরেটা ঘুরে দেখছি, এখানে এরকম কামান রাখা আছে, এগুলো কিন্তু ফ্রিতেই দেখতে পাচ্ছি। মিউজিয়ামে ঢুকতে গেলে শুধু টাকা লাগবে। তো কামানটা একটু দেখাই। ইতিহাসে বরাবরই খুব বেশি ইন্টারেস্ট না থাকলেও এই সব জিনিসে কিন্তু ইন্টারেস্ট আমাদের সবারই কম বেশি আছে। কামানের গায়ে কত সুন্দর কারুকার্য করা দেখুন, এবং সেটা এখনও কিন্তু অক্ষত। তো আমরা যাচ্ছি, এবার আশপাশটা ঘুরে নিয়েছি ভালো করে। এবার টিকিট কাউন্টারের সামনে একবার একটু ছবিতে দেখিয়ে দিই এন্ট্রি ফিটা। তো 80 টাকা দিয়ে আমরা দুজনে 160 টাকা দিয়ে টিকিট কেটেছি, কেটে ভেতরে ঢুকলাম। মিউজিয়ামের ভেতরে আগেই বলে দিয়েছিলাম যে ফটোগ্রাফি কোনোভাবে অ্যালাউ না, যদি ধরা পড়েন সেখানে কিন্তু একটা ভালো মতো ফাইন ওরা নেবে। ভেতরে ক্যামেরা লাগানো থাকে। মিউজিয়ামের মতো দেখতে পাবেন হাতে টানা পালকি, গাড়ি, বন্দুক, তরবারি, এরকম আরও অতীতের অনেক কিছু। মিউজিয়ামটা পুরো একতলার দুতলা জুড়ে। তো দোতলায় মিউজিয়ামের ভেতর থেকে বেরোনোর পর এই যে বারান্দাটা আছে যেখানে আমরা ছবি তুলছি বা ভিডিও করছি, এখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ। তো ফোর্ট থেকে বেরিয়ে আসার পর ওখানে লোকাল লোকদের জিজ্ঞেস করায় ওরা বললো এই দ্বারিকা লস্যি ভান্ডার খুবই নাকি এখানে ফেমাস, খুব ভালো লস্যি বানায়। তো চলুন খেয়ে দেখা যাক। লস্যির দাম পড়েছিল প্রত্যেকটা ভাঁড় 60 টাকা করে। টেস্ট ভালোই লেগেছিল। আমি জানি না, লস্যি তো খুব বেশি এক্সপার্ট নই, কিন্তু আমার টেস্ট ভালো লেগেছিল। তো আপনারা যদি রামনগর ফোর্টে যান কখনো, পাশে কিন্তু দ্বারিকা লস্যি ভান্ডারে একবার লস্যি ট্রাই করতে পারেন। দ্বারিকা লস্যি ভান্ডারের আরও অনেকগুলি দোকান কিন্তু বেনারসের ঘাটের কাছেই পেয়ে যাবেন, সেখানেও আপনারা খেতে পারেন চাইলে। চোখ মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারলেন যে লস্যিটা ভালোই ছিল। তো লস্যি খেয়ে বেরিয়ে আমরা এখন যাচ্ছি নমো ঘাটের দিকে। এই নমো ঘাটটা কিন্তু খুব বেশি পুরনো না, এটা একটা নতুন ঘাট। তো এই ঘাটের উদ্দেশ্যে যাবার পথেই
গঙ্গাবক্ষে শহরটাকে কিন্তু এরকম সুন্দর দেখাবে যেরকম বেনারসের ঘাটে আমরা ঘুরেছিলাম, ঠিক এক্স্যাক্ট সেরকম, তবে সবই জালের ওপারে। তো গল্প করতে করতে পৌঁছিয়ে গেছি আমরা নমঘাট। নমঘাটে এটা জাস্ট ঢোকার মুখটা। একটা কথা বলে রাখি, নমঘাটেও কিন্তু একদম ঘাটের সামনে অটো নিয়ে যেতে দেবে না, সেক্ষেত্রে একটু আগে অটো দাঁড়াবে। তবে রামনগর ফোর্টের মতো অতটা দূরেও নয়, আপনাকে কিছুটা 100 মিটার মতো পায়ে হেঁটে যেতে হবে। আমরা এখন চলেছি পায়ে হেঁটে, আর পায়ে হেঁটে যাবার পথে এরকম বেশ কিছু ছোট ছোট খাবার দোকান, এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। আর যেটা প্রচণ্ড চোখ টানবে সেটা হচ্ছে এই দুপাশের দেওয়ালে অসাধারণ কিছু হাতের কাজ। আমি বেশি কিছু না বলে আপনাদের একটু দেখাই। এপাশে বেনারসের যে মন্দির, কাশী বিশ্বনাথ ধামকে রিপ্রেজেন্ট করে বাবার ত্রিশূল, বাবার মুখ, আর এপাশে বেনারসের ঘাটটা। তো কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে এসেছি। সামনে দেখছেন বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে, এগুলো বেশিরভাগই পার্সোনাল গাড়ি। তো ঘাটের ওপরটা থেকে পুরো ঘাটটাকে এরকম দেখতে লাগে। দেখুন জাস্ট 3টে হাত রয়েছে এখানে, একটা নারী, একটা পুরুষ এবং একটা শিশুর হাত। এই নমঘাটটা কাজ শুরু হয়েছিল 2018 সালে। এটা অ্যাকচুয়ালি একটা স্মার্ট সিটি প্রজেক্ট। এই ঘাটটার আগে ছিল এই নমঘাটটার কাজ যখন শুরু হয় 2018 সালে, তখনও লোকের মুখে প্রশ্ন ছিল এটা কতটাই বা চেঞ্জ হবে। তারপর যখন 2024 সালের নভেম্বর মাসে এটার ইনগরেশন হয়, এইটা এখনকার যে লুকটা সেটা হচ্ছে এইটা। কি অসাধারণ সুন্দর একটা পরিবেশ, খুব রোদও নেই, আবার একটু হালকা মতো মেঘলা করে রয়েছিল ওয়েদারটা। আরেকটা কথা বলার, এই নমঘাটেও কিন্তু সন্ধেবেলা দারুণ সুন্দর সন্ধ্যারতি হয়। এখানেও প্রচুর বোট দেখছি বাঁধা রয়েছে আশেপাশে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজ। অনেক লোককেই দেখছি এখন এই বোটে চড়ছে, বোট থেকে নামছে। এখানে বোধহয় বোট রাইডের ব্যবস্থাটাও আছে, আমরা আগে জানতাম না, অতটাও সময় নিয়ে হাতে বেরোইনি। কিন্তু তাও আমরা এখানে আধ ঘন্টা মতো প্রায় সময় কাটিয়েছি, আধ ঘন্টার কিছু বেশিই হবে। আমাদের যিনি অটো চালাচ্ছিলেন সে অটোর দাদাটা ভীষণই ভালো ছিলেন। উনি পুরো ধৈর্য সহকারে আমরা যে যে জায়গায় গেছি অনেকটা সময় নিয়ে ঘুরেছি, দেখেছি, ভালো করে সময় কাটিয়েছি, আর উনি অপেক্ষা করেছেন। নমঘাটের ওপরেও অনেকগুলো দেখিয়েছিলাম যে ছোটো ছোটো রেস্টুরেন্ট মতো আছে, খাবার জায়গা, কিন্তু দুপুর হয়ে গেছিলো বলে ওখানে বিশেষ কিছুই খাবার পাওয়া যাচ্ছিল না। তো নমঘাট থেকে বেরিয়ে আমরা পথে একটা জায়গায় থেমে সেখানেই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এখন আমরা এসছি চুকান্ডি স্তূপা। এখানে ঢোকার মুখেই টিকিট কাটতে হয়, টিকিট 25 টাকা করে পার হেড, আর টাইমিংটা সানরাইজ থেকে সানসেট অবধি প্রতিদিন। এখানে একদম মধ্যিখানে স্তূপাটা, তার চারপাশ দিয়ে এরকম লাল পথ এদিক সেদিক বেঁকে গেছে, আর রয়েছে ফুলের বাগান। প্রথমেই দেখালাম পুরো টগর ফুলে পুরো মেঝে বিছিয়ে রয়েছে। তো এই পথ ধরে যেতে যেতে একটুখানি ছোট্ট করে ইতিহাসটা বলে নিই চুকান্ডি স্তূপা। এই স্তূপাটি প্রকৃতপক্ষে তৈরি হয়েছিল গুপ্ত যুগে 4th থেকে 6th সেঞ্চুরির মধ্যে। পরবর্তীকালে আকবরের সভার এক মন্ত্রী তোদেরমলের পুত্র গোবর্ধন মোগল শাসক হুমায়ুনের সফরকে স্মরণীয় করে রাখতে এই স্তূপার ওপরে এই অষ্টভুজাকৃতির মিনারটা স্থাপন করেই বর্তমানের আকার দেন। সেটা প্রায় 1588 সালে। তারপর থেকে এই স্তূপাটি দেখতে এইরকম আকার নিয়েছে। অবশ্য এই স্তূপাটির ওপর এখন এই মিনারটি হাজার হাজার টিয়া পাখির বাস। দূর থেকে দেখালাম কত টিয়া পাখি উড়ে আসছে, ওখানে বসে আছে। আর চারপাশের ওই লাল পথ দিয়ে যখন আমরা হাঁটছিলাম সেখান থেকে এত সুন্দর লাগছে এই সবুজ যে বাগানটা, একটু উঁচু নিচু, মনে হচ্ছে পাহাড়ের মধ্যে দূরে মিনারটা দাঁড়িয়ে রয়েছে। এটাই সেই স্থান যেখানে ভগবান বুদ্ধ বোধগয়া থেকে সারনাথে প্রথম এসেছিলেন, তখন তার 5 জন শিষ্যের সাথে দেখা এখানেই করেন। এই চুকান্ডি স্তূপায় বহু দূর দূরান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেরা এখনও আসে, এসে এখানকার নিয়ে এটা রিসার্চ করে, এটা নিয়ে পড়াশোনা করে, গাইডসদের থেকে জানে। আমি একটু ওই পাশটা দেখাই। এখানেও একদল স্টুডেন্ট এসেছিল তখন আমরা যখন গেছিলাম, ওই যে দূরে গাছের ছায়ায় তারা রীতিমতো পড়াশোনা করছে এই বিষয় নিয়ে। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম জায়ান্ট বুদ্ধার থাই টেম্পেলে। এগুলো সব পরপর ওয়াকিং ডিস্টেন্সে, অটোটা সামান্য একটু দূরে দাঁড় করানো আছে, আমরা এগুলো পরপর পায়ে হেঁটেই সব দেখব। তো জায়ান্ট বুদ্ধা থাই টেম্পেলে ঢুকেই দেখলাম যেটা
বুদ্ধা, যেটা জায়ান্ট বুদ্ধা, সেটার মধ্যে কিছু কাজ চলছে, প্রচুর বাঁশ বাঁধা রয়েছে। এই বুদ্ধাটাই প্রায় 25 মিটার লম্বা। 1997 সালে এটি বানানোর কাজ শুরু হয়েছিল, আর এটা শেষ হয় তৈরি হতে 2006 সালে। এটাই ভগবান বুদ্ধের সবথেকে বড় মূর্তি ভারতে। পাশেই রয়েছে থাই মন্দির, এখানে অনেকগুলো মূর্তি রয়েছে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে। জায়ান্ট বুদ্ধার সামনে এই পথটা ধরে এগোলে মধ্যিখান বরাবর একটা সরু ছোট্ট লেকের মতো, আর সেখানে সেই জলাশয় আছে, প্রচুর পদ্ম পাতা ভেসে আছে, আর মধ্যিখানে বুদ্ধ মূর্তি। এখন আমরা যাচ্ছি থাই টেম্পলের দিকে, আর টেম্পলে যাওয়ার পথে এরকম দুপাশে সুন্দর বাগান। এই যে লোকজন ঝাঁটও দিচ্ছে, পরিষ্কার করছে চারদিকে। ছোট ছোট তাল গাছগুলোকে কিরম করে রেখেছে দেখুন। তো চলে এসেছি থাই টেম্পলের সামনে। থাই টেম্পলের ভেতরে ঢুকবো, বাইরে তার আগে জুতোটা খুলে নিলাম। মন্দিরের ভেতরটা ঢুকে তো পুরো অবাক, কি অপূর্ব সুন্দর এক বিশাল বুদ্ধ মূর্তি। তবে এই বুদ্ধ মূর্তিটা কিন্তু বসে। কি অসাধারণ এই বুদ্ধ মূর্তিগুলো। সাথে দুপাশের দেওয়ালে বুদ্ধের জীবনের অনেক কিছু স্পেশাল মুহূর্ত কিন্তু এরা তুলে ধরেছে। এখানে কিন্তু অনেকেই দেখছিলাম যে বসে আবার ধ্যানও করছে। তো সেখান থেকে বেরিয়ে এসেই পাশে এরকম একটা বড় গাছের ছায়ায় আরও কিছু বুদ্ধ মূর্তি এরকম ধ্যানমগ্ন অবস্থায়। মাথার ওপর কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এরকম করে শামিয়ানা টাঙানো। এইগুলো দেখতে দেখতে আমাদের মোটামুটি 4:45 বেজে গেছিলো। এখন তড়িঘড়ি করে যাচ্ছি সারনাথ মিউজিয়ামের দিকে, কারণ আমাদের পরে মনে এসছে যে সারনাথ মিউজিয়াম কিন্তু 4:45 বন্ধ হয়ে যায়। ওটা সকাল 10টা থেকে 4:45 অবধি খোলা থাকে, আর ফ্রাইডে করে বন্ধ। সারনাথ আর্কিওলজিক্যাল মিউজিয়াম। আমরা এখন সোজা যাচ্ছি এই টিকিট কাউন্টারের দিকে। দেখতেই পাচ্ছেন তড়িঘড়ি করে ছুটছি রীতিমতো। তো টিকিট কাটলাম। টিকিট মূল্য 30 টাকা করে পার হেড। ও একটা কথা বলে রাখি, ওই টিকিট কাউন্টারে কিন্তু সারনাথ আর্কিওলজিক্যাল মিউজিয়াম আর সারনাথ দুটো জায়গার টিকিটই আমরা একসাথে কেটে নিয়েছিলাম। মিউজিয়ামে ঢোকার আগে মেয়েদের ব্যাগ আর অন্য জিনিসপত্র লকারে রেখে সেই চাবিটা মেয়েদের সাথেই ক্যারি করতে হবে। তো এখন আমরা আর্কিওলজিক্যাল মিউজিয়ামের ভেতর ঢুকে গেছি। এখানে ফটোগ্রাফি অ্যালাউড ছিল, তাই আমি ভিডিও বানাতে পেরেছি। এখন দেখাচ্ছি আপনাদের এই আর্কিওলজিক্যাল মিউজিয়ামের বেশ কিছু শতাব্দী প্রাচীন নিদর্শন। এর মধ্যে অনেকটাই কিন্তু গুপ্তা যুগের। এছাড়াও গুপ্তাদের অনেক আগের কিছু নিদর্শন এবং গুপ্ত পরবর্তী যুগেরও নিদর্শন এখানে কিছু রয়েছে। বেশিরভাগই স্তম্ভের কিছু ভাঙা টুকরো। এতক্ষণ মিউজিয়ামের বাইরেটাই ছিলাম, বাইরেটাই অতটাই বড়। এবারে আমরা ঢুকেছি মিউজিয়ামের মেন হলে। এই হলের ভেতর দেখুন, এখানে প্রচুর লম্বা লম্বা বুদ্ধ মূর্তি, কোনোটা ছাতার তলায়, কোনোটা শুধু। আর একদম মাঝখানে বসানো রয়েছে আমাদের অশোক স্তম্ভ। আর এরকম ছোট বড় পিলারের টুকরো আমরা বাইরেও দেখেছি, ভেতরেও আছে। গ্লাস উইন্ডোর ওপারে যে জিনিসগুলো রাখা আছে ওগুলো মোটামুটি শতাব্দী প্রাচীন যে জীবজন্তু তাদেরই কিছু নিদর্শন। আর নিচের তাদের সম্পর্কে একটু একটু করে লিখে দেওয়া আছে, আর কোন সময় তারা জীবন্ত ছিল
সেই সব কিছু লেখা আছে। কিছু প্রাচীন দেবদেবীর মূর্তিও আমরা দেখেছি, সরস্বতীর মূর্তি, মা দুর্গার মূর্তি, একটু অন্যরকম, কিন্তু দেখলে বোঝা যায় যে তারাও তখন এই ভগবানদের পুজোই করতো, কিন্তু অন্যরকমভাবে হয়তো। হলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বিশাল বড় জায়গা জুড়ে পুরো মিউজিয়ামটা খুব তাড়াহুড়া করে দেখলেও 20-25 মিনিট সময় তো লাগবেই। টাইমিংটা আর টিকিটের প্রাইস আমি আগেই বলে দিয়েছি, টাইমটা কিন্তু একটু মাথায় রাখবেন। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব সারনাথে। এটাই আমাদের আজকের মতো লাস্ট ডেস্টিনেশন। এই সারনাথও কিন্তু সকাল 10টা থেকে 5টা 15 অবধি খোলা থাকে, আর টিকিট প্রাইস যে 30 টাকা করে সেটা তো আমরা আগেই কেটে নিয়েছিলাম টিকিটটা একটা জায়গা থেকেই। সারনাথে ঢোকার আগে এরকম অনেকগুলো ছবি আছে, এগুলো সবই তো খুঁড়ে পাওয়া। তো কিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কালার দুটো দিয়েই দেখানো হয়েছে, ঠিক কতদিন খনন কার্য চালিয়ে এইগুলো নিচ থেকে তোলা হয়েছে, বা প্রত্নতাত্ত্বিকরা যারা আছেন তারা অনেক কিছু ছবি শেয়ার করেছেন এখানে। মিউজিয়ামেরও ভেতরের কিছু ছবি আছে। তো সারনাথের সামনেটায় আছি এখন। এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, অত বেশি লোকও ছিল না। তো সারনাথ সম্পর্কে কিছু কথা সেরে নিই। এই সারনাথেই প্রথম গৌতম বুদ্ধ ধর্মপ্রচার করেছিলেন আর বৌদ্ধ সংঘের সূচনা করেন এইখানে। সারনাথে 4টি প্রধান বৌদ্ধ তীর্থস্থানের মধ্যে অন্যতম, এবং এখানে ধাম্মিক স্তূপ, অশোক স্তম্ভ এবং অন্যান্য প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে। মিউজিয়ামে 6832টি ভাস্কর্য নিদর্শন সংরক্ষিত ছিল, যেটা আমি দেখিয়ে এলাম। তো এই সব কিছু দেখে আমরা আবার ফেরত যাব বেনারসে। তো তার আগে একদম পড়ন্ত বিকেল আর কি, সারাদিন একটু মেঘলা মেঘলা থাকলেও এখন মেঘের ফাঁক দিয়ে রোদ উঠছে, কি ভারী সুন্দর লাগছে। ধ্বংসাবশেষগুলো চারদিকে একটু দেখাই। এখানে কিন্তু সিকিউরিটি গার্ড আছে, এখানে আপনারা উঠে দাঁড়াতে পারবেন না বা বসতে পারবেন না, ওরা কিন্তু সেটা মানা করবে। দূর থেকে কাছে গিয়ে চারপাশটা ঘুরে দেখতে পারেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, আরেকবার একটু দেখাচ্ছি ঘুরিয়ে ক্যামেরাটা। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে গোল্ডেন কালারের, ওইটাই সারনাথ টেম্পল। ওইখানে গৌতম বুদ্ধ এবং তার 5 শিষ্যের মূর্তি আছে। তো আমরা টেম্পলে ঢুকিনি, কেননা অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছিল আমাদের। তো সারনাথটা এতটাই বড়, ভেতরটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এতটাই বড়। ঘুরে দেখতে দেখতে প্রায় 5টা 15 তো হয়েই গেছিল টাইম। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ঢোকার মুখেই দেখেছিলাম অনেকগুলো গিফট শপ ছিল, তো সেইগুলোতে একবার ঢু মেরে দেখছি। জিনিসপত্রের প্রচুর দাম হলেও কি হবে, এখানে কিন্তু সবই পাথর কেটে তৈরি করা। পাথরের ওপর বুদ্ধ মূর্তি, কচ্ছপ, গণেশ, হাতি, বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে। আর স্পেশালি বুদ্ধ মূর্তি, নানান শেপে, নানান ভঙ্গির অসাধারণ পাথর কেটে কিছু কারুকার্য এখানে আমরা দেখতে পাবো। পাথরের ছোট ছোট প্রচুর শোপিস আছে, আরও অন্যান্য গিফট আইটেম তো আছেই, অনেক লোক দেখে শুনে কিনছে। আমাদের মুশকিলের ব্যাপার কি জানেন, এই একটা দোকানে ঢুকলে তো চোখ এত দিকে আটকে যাচ্ছে, মোটামুটি 10-12 রকমের জিনিস পছন্দ হয়ে যাচ্ছে। তো আমার লম্বা ফিরিস্তি দেখে বর বললো, এখান থেকে আর নিয়ে কিছু লাভ নেই, তুমি বরং চলো, মোটামুটি নয়তো আমি এখানেই বাকি ঘোরার টাকা এখানেই শেষ হয়ে যাবে। তো বেরিয়ে আমরা এখন যাচ্ছি বেনারসের দিকে, আবার ফিরছি। তো মাঝখানে অটোদাদাকে বলা হলো যে ভালো কোনো যদি সিল্ক শাড়ির দোকান থাকে তুমি একটু চেনা জানা হলে একটু থামিও। তো ও একটা আমাদের শাড়ির দোকানে এনেছে, জেডি সিল্ক কালেকশন। বলছে এখানটাতে মানে এরা হোলসেলও করেন আর প্রচুর কালেকশন, দোকানটা বিশাল বড়। দাঁড়ান একটু দেখাই ভেতরে ঢুকে। দুপাশে দেখুন শুধু থরে থরে শাড়ি সাজানো। আমরা তো সবাই জানি যে বেনারসে সিল্ক শাড়ি বিখ্যাত, এদের নিজেদের শাড়ির ইন্ডাস্ট্রিও আছে, প্রচুর শাড়ি কারখানা, নিজেরাই শাড়ি তৈরি করছে, সুতরাং দামটা বলছিল এরা একটু কম। তো আমি এখন যে ভদ্রলোকের সামনে বসে আছি, উনি এক এক করে আমাকে শাড়ি দেখাচ্ছেন, সিল্ক শাড়ি সব বিভিন্ন কালারের, বিভিন্ন প্রাইস রেঞ্জও রয়েছে। তো আমি শাড়িগুলো দেখছি, যদি পছন্দ হয় তবে এখান থেকে নেব কিছু। ওনারা আবার একটা কথা বললেন, আমাদের কার্ডও দিয়ে দিয়েছিলেন এই জেডি সিল্ক শাড়ি। ওরা নাকি অল ইন্ডিয়া শাড়ি আবার ডেলিভারিও করে। অনলাইনে কেউ যদি অর্ডার করতে চান তাহলে এখান থেকে অর্ডার করতে পারেন, ভ্যারাইটিস কালেকশন ছিল। তো আমাদের শাড়ি দেখতে দেখতে তো সন্ধে হয়ে গেছে, আমরা ফিরেছিলাম প্রায় 6:30। এখন কোথায় দাঁড়িয়ে আছি বলছি, জায়গাটা একটু চেনা চেনা মনে হচ্ছে।
আমরা দাঁড়িয়ে আছি এখন কাশি চাট ভান্ডারের সামনে। দোকানটাতে কিছু কারণে আলো জ্বলছে না, ওই জন্য বোঝা যাচ্ছে না ঠিক মতো। তো অসম্ভব ভিড় ছিল। আমরা অর্ডার দিয়েছিলাম একটা সামোসা চাট। কাশি চাট ভান্ডার ছাড়াও বেনারসের দিনা চাট ভান্ডার বলে একটা জায়গা আছে, সেখানেও কিন্তু খুব ভালো চাট বানানো হয়। চাট ভান্ডার থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি পাশের একটা দোকানে। এখানে বেনারসি পান বানাচ্ছে। পানগুলোর যে সাইজ দেখুন, ত্রিকোণাকৃতির পান, পুরো এক একটা বড় বড় মিষ্টির মতো। তো বেনারসি পান কিন্তু একবারে মুখে ঢোকাতে হবে এবং সঙ্গে সঙ্গে পানটা চিবিয়ে খেয়ে নিলে কিন্তু হবে না, সেটা বেশ কিছুক্ষণ মুখে রেখে আয়েশ করে করে তার স্বাদটা নিতে হবে। তো এই 3 দিনে রাবড়ি মিষ্টি থেকে শুরু করে চাট, বেনারসি পান কিছুই বাদ দিয়ে আমরা সব কিছু টেস্ট করেছি। আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, আপনারা যারা যারা বেনারসে এসছেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবং যারা মনে করছেন যে বেনারস ঘুরতে যাব, আমার ভিডিওটা দেখার পরে মনে যদি কোনো কৌতূহল জাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলে এসছি একদম শেষ পর্যায়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, যেখানে আমরা থাকছি অযোধ্যায়।